পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পইতে গলায়। তাকে ডেকে বললে, ঠাকুর সময় তো হলো, নীলুকে এবার ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসিয়ে রেখেছিল স্টিম লঞ্চে। ঠিক ছিল ডালি হাতে সে উঠে আসবে, বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকালবেলার ছায়ায় আলোয়। ইতিমধ্যে রেবতীকে সোহিনী তন্ন তন্ন করে দেখে নিতে লাগল। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়েছে তার কপালে, তার চুলে। বেনারসি শাড়ির উপরে জরির রশ্মি ঝলমল করছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের জন্য ওকে ব্যক্ত করে দেখে নিলে, চোখ নামিয়ে নিলে পরক্ষণে। ছেলেবেলা থেকে তার এই শিক্ষা, যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোহারিণী লীলা, তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী। তাই যখন সুযোগ ঘটে তখন দৃষ্টির অমৃত ওকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। আমার মন কেমন করে, ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলি কেন, পা ছুঁয়ে প্রণাম কর। থাক থাক বলে রেবতী অস্থির হয়ে উঠল। রেবতী আসন করে বসেছিল, পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জরি, রূপোর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রপলি, ক্ষীরের ছাঁচ, মালাইয়ের বরফি, চৌকো করে কাটা কাটা ভাপা দই। বললে, এ সমস্তই তৈরি নীলার নিজের হাতে। সম্পূর্ণ মিথ্যে কথা। এসব কাজে নীলার না ছিল হাত, না ছিল মন। সোহিনী বললে, একটু মুখে দিতে হয় বাবা, ঘরে তৈরি তোমারই উদ্দেশ্যে, ফরমাসে তৈরি, বড়বাজারের এক চেনা দোকানে। রেবতী হাত জোর করে বললে, এ সময় খাওয়া আমার অভ্যেস নয়, বরং অনুমতি করেন যদি বাসায় নিয়ে যাই। সোহিনী বললে, সেই ভালো। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন, মানুষ তো অজগরের জাত নয়। একটা বড় টিফিন ক্যারিয়ারে থাকে থাকে সোহিনী খাবার সাজিয়ে দিলে। নীলাকে বললে, দে তো মা, সাজিতে ফুলগুলো ভালো করে সাজিয়ে, এক জাতের সঙ্গে আরেক জাত মিশিয়ে দিস নে যেন। আর তোর খোঁপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস, ওটা পেতে দিস ফুলগুলির উপরে। বিজ্ঞানীর চোখে আর্ট পিপাসুর দৃষ্টি হয়ে উঠল উৎসুক হয়ে। এই যে প্রাকৃত জগতের মা পূজনের বাইরেকার জিনিস। নানা রঙের ফুলগুলির মধ্যে নীলার সুঠাম আঙুল সাজাবার লয় রেখে নানা ভঙ্গিতে চলছিল। রেবতীর চোখ ফেরানো দায় হল। মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সেই মুখের সীমানা দিয়েছে চুনি মুক্ত পান্নার মিশেল করা একহারা হাড় জড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বাসন্তী রঙা কাঁচুলির উচ্ছ্রিত রাঙা পাড়টি। সোহিনী মিষ্টান্ন সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন। সামনে যে একটা জাদু চলছিল, সে ওর লক্ষ্য এড়ায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সোহিনীর ধারণা ছিল, বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরুর চরবার ক্ষেত নয়। আজ আভাস পেল, বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়। সেটা ভালো লাগলো না। পরের দিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে। বললে, নিজের গরজে আপনাকে ডেকে এনে মিছিমিছি কষ্ট দিই,
হয়তো কাজেরও ক্ষতি করি। দোহাই তোমার, আরো একটু ঘন ঘন ডেকো। দরকার থাকে তো ভালো, না থাকে তো আরো ভালো। আপনি জানেন, দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামীর কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকত না। মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার মধ্যে এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না, এই জেদ তার মতো আমাকেও পেয়ে বসেছিল। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে তাকে চরম করে মারব স্বামীঘাতিনী হয়ে। আমি এর রক্ষক চাই, তাই খুঁজছিলুম রেবতীকে। চেষ্টা করে দেখলে? দেখেছি, হাতে হাতে ফল পাবার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? ওর পিসিমা যেমনি শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছো মেরে নিয়ে যাবার জন্য ছুটে আসবেন। ভাববেন আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবার ফাঁদ পেতেছি। দোষ কি? হলে তো ভালোই হতো। কিন্তু তুমি যে বলেছিলে বেজাতে মেয়ের বিয়ে দেবে না, তখনও আপনার মন জানতুম না, তাই মিথ্যে কথা বলেছিলাম। খুবই চেয়েছিলুম, কিন্তু ছেড়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না। কিন্তু ও তো তোমারই মেয়ে। আমারই মেয়ে তো বটে, তাই তো ওকে আঁতের ভিতর থেকেই চিনি। অধ্যাপক বললেন, কিন্তু এ কথা ভুললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে। আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে? মেয়েকে? ওকে দান করলে সে দান পৌঁছবে কোন রসাতলে কি করে জানব? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেব রেবতীকে। তাতে তো পিসিমার আপত্তি হতে পারবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো, তাহলে পুরুষ হয়ে জন্মাতে গেলুম কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি নে, ওকে যদি জামাই না করবে, তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রগুলো নিয়ে কি হবে? মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা এই, আমার স্বামীর মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি। টাকার অভাবে নয়, কিনতে হলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন। সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না। কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতুম। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন, তুমি চুরি করে নিয়েছ তার পুরুষের মনখানা। এমন অদ্ভুত কলমের জোর লাগানো বুদ্ধি আমি কখনো দেখিনি। আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো, এই আশ্চর্য। তার কারণ আপনি যে খুব খাঁটি, ঠিক কথা বলতে জানেন। হাসালে তুমি। তোমাকে বেঠিক কথা বলে ধরা পড়ব, এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক এবার। জিনিসপত্র ফর্দ করা, দর যাচাই করা, ভালো উকিল ডেকে তোমার সত্য বিচার করা, আইন কানুন বেঁধে দেওয়া ইত্যাদি অনেক অনেক হাঙ্গামা আছে। এসব দায় কিন্তু আপনারই। সেটা হবে নামমাত্র। বেশ ভালো করেই জানো, যা তুমি বলাবে তাই বলবো, যা করাবে তাই করব। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে। তোমাকে যে কি চক্ষে দেখেছি তা তুমি জানো না। সোহিনী চৌকি থেকে উঠে এসে ধাঁ করে এক হাতে চৌধুরীর গলা জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে চট করে সরে গেল। ভালো মানুষের মতো বসল গিয়ে চৌকিতে। ওই রে, সর্বনাশে শুরু হলো দেখছি।